সেন্টেন্স, এই সেন্টেন্স তো তোমরা সবাই জানো যে সেন্টেন্স কাকে বলে। তো কিন্তু সেন্টেন্স কত প্রকারের হতে পারে বা সেন্টেন্সের সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেকেরই নেই। তো আজকের ভিডিওতে আমরা এই সেন্টেন্স সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো এবং সেন্টেন্স কীভাবে গঠন করা হয় এবং সেন্টেন্সকে কভাবে ভাগ করা যেতে পারে বা এর ব্যবহারগুলি কী কী সবটাই বিস্তারিতভাবে কিন্তু আমরা একটি বিশেষ বই থেকে জানবো। তো তোমরা ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সের পুরোপুরি ধারণাটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি কিন্তু দুটো পার্টে হবে। তো আজকে তার প্রথম পার্ট এবং এর পরে রয়েছে তার দ্বিতীয় পার্ট। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ইংরেজি সেন্টেন্স নিয়ে। ঠিক আছে, তো এর আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও, দেখলে এই ভিডিওটা তোমাদের সেগুলো দেখার পর এটা দেখতে তোমাদের সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই ইংলিশ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি, ব্যাপারটা কি। তো বলছে ইংলিশ সেন্টেন্স মানে হচ্ছে ইংরেজি বাক্য। ঠিক আছে, তো দেখো বাংলায় যাকে বাক্য বলে ইংরেজিতে তাকেই সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, কতগুলি পদ বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। তো পাশাপাশি কতগুলি পদ মানে এখানে তোমরা একটা বলে দিচ্ছি, এরপরে তোমরা বুঝতে পারবে। পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, শুধু বসলেও হবে না, তার সঙ্গে একটু অর্থ কিন্তু প্রকাশ করতে হবে। ঠিক আছে, এক্সাম্পল তোমরা দেখো, বলছে যে রাম ইজ এ বয়, বাংলা হলো রাম হয় একটি বালক। ঠিক আছে, এক্সাম্পল আরও দেখো, সুরমা ইজ এ গার্ল, দি স্কাই ইজ ব্লু, দি ম্যাঙ্গো ইজ সুইট। এখানে চারটা এক্সাম্পল দেওয়া আছে, বাংলাগুলো তোমরা বুঝতে পারছো যে দিয়েছে রাম হয় একটি বালক, সুরমা একটি বালিকা, আকাশ হয় নীল, আমটি হয় মিষ্টি। বলছে যে ওপরের চারটি উদাহরণে আমরা চারটি সেন্টেন্স পাই, কারণ এগুলির প্রত্যেকটি কোনো কিছু সম্বন্ধে পরিষ্কার করে বলা হয়েছে, যা আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তো এগুলো পড়ে আমরা অবশ্যই বুঝতে পারছি যে কার সম্বন্ধে কিছু বলা হয়েছে। কিন্তু এইটাই কিন্তু আবার দেখো, যদি আমরা পাশাপাশি বসাই তাও কিন্তু বাক্য হবে না। দেখো বলছে, কিন্তু যদি বলা হয় রাম ইজ এ, আর কিছু লেখা হলো না, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, রাম হয় একটি, রাম একটি, দি স্কাই ইজ আকাশ হয়, দি ইজ টি হয়। তো এগুলি কিন্তু কোনোটাই সেন্টেন্স বা বাক্য নয়, কেননা এগুলি দ্বারা কোনো অর্থ বা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে দাঁড়ালো ব্যাপারটা কি, আমরা পাশাপাশি লিখলাম কিন্তু এর সঙ্গে আরও কিছু যোগ করলে তবে সেটা বাক্য হবে। যদি যেহেতু যোগ করিনি আমরা, সুতরাং এটা আমরা বাক্য বলতে পারছি না, কারণ এর কোনো অর্থ আমাদের দাঁড়াচ্ছে না। ঠিক আছে, আবার দেখো নিচের উদাহরণ দুটি বাক্য হিসেবে সম্পূর্ণ। তো এই যে রাম ইজের সঙ্গে যখন আমরা লাগিয়ে দিচ্ছি এ বয় বা বয়, তখন কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। তাই হিসেবে দেখা যাচ্ছে যে রাম ইজ এ বয়। তো রাম হয় একটি বালক, দি স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। ঠিক আছে, আশা করি তোমরা এতটা অবধি বুঝতে পারলে। এরপরে দেখো তোমাদের কি বলছে, নিচের উদাহরণগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো, এখানেও কিন্তু কিছু কিছু শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা বাক্য হয়নি। কেন বাক্য হয়নি দেখো, এখানে বলছে রাম হ্যাজ 4 legs, রামের 4টি পা আছে। দি কাউ সিংস, গরুটি গান গায়। এছাড়া আরও এরকম টাইপের আরও তোমাদের অনেক রকমের সেন্টেন্স এরকম দেওয়া থাকতে পারে, কিন্তু সেগুলো কখনো বাক্য হবে না। কেন হবে না, কারণ দেখো বলছে এগুলি গ্রামারের দিক থেকে বাক্য হলেও অর্থের দিক থেকে বাক্য হতে পারে না। কারণ রাম একটি মানুষ, তাই তার 4টি পা থাকতে পারে না, কিংবা গরু গান গাইতে পারে না। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে তাই কোনো শব্দ সমষ্টিকে যদি বাক্য বলতে হয় তাকে যুক্তিসঙ্গত অর্থ প্রকাশ করতে হবে, তাই আমরা তাকে সেন্টেন্স বলবো। তো ব্যাপারটা হচ্ছে এই যে রাম একটা শব্দ বা ওয়ার্ড, হ্যাজ একটা ওয়ার্ড, 4 একটা ওয়ার্ড, লেগস একটা ওয়ার্ড, তো এগুলো সবগুলো কিন্তু ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে। তাহলেও কিন্তু আমরা বাক্য বলতে পারবো না যদি তার কোনো নির্দিষ্ট বা সম্পূর্ণ অর্থ আমাদের প্রকাশ না পায়। যেভাবে উপরের বাক্যগুলো কিন্তু আমাদের অর্থ প্রকাশ পেয়েছে, যেমন রাম ইজ এ বয়, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। দি স্কাই ইজ ব্লু সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, কিন্তু এখানে সেই জিনিসটা পাশাপাশি বসানো সত্ত্বেও অর্থ প্রকাশ হয়নি কেন, কারণ এর কিন্তু কোনো মানেই দাঁড়াচ্ছে না। অর্থাৎ রামের কিন্তু কখনো 4টি পা থাকতে পারে না, কিংবা গরু গান গাইতে পারে না। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্স কিভাবে গঠিত হতে পারে। তো সেই হিসেবে সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে বা ডেফিনেশন দেওয়া হয়েছে। কিভাবে দেখো, বলছে এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস, কম্বিনেশন মানে হচ্ছে একত্রিত, হ্যাঁ, কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট গিভস আস এ কমপ্লিট অ্যান্ড লজিক্যাল আইডিয়া অ্যাবাউট সামথিং। তাহলে যে শব্দ সমষ্টি কোনো বিষয়ে আমাদের একটি সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ ধারণা দেয়, তাই হচ্ছে বাক্য। তাহলে বুঝতে পারলে যে শব্দ সমষ্টি
এইগুলো হচ্ছে শব্দ সমষ্টি। কোনো বিষয়ে আমাদের একটি সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ ধারণা দিচ্ছে, তাই হচ্ছে আমাদের বাক্য। আচ্ছা, এবার কথাটা হচ্ছে এই যে বাক্য সম্বন্ধে আমরা পড়লাম, এই বাক্যর মধ্যে কি কি আমাদের আছে, এই বাক্যটার মধ্যে পড়লাম আমরা সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে দেখো ভাগ করে দেওয়া হয়েছে। তো একটি সেন্টেন্স লিখতে গেলে তোমাদের প্রধানত তিনটি বিষয়ের উপর নজর দিতে হবে। কি কি না, কর্তা যাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, ক্রিয়া যাকে ইংরেজিতে বলা হয় ভার্ব, কর্ম যাকে ইংরেজিতে বলা হয় অবজেক্ট। তাহলে কর্তা কাকে বলা হচ্ছে, যে কাজ করে তাকে বলে কর্তা। ক্রিয়া হচ্ছে কর্তা যা করে তাকে বলে ক্রিয়া বা ক্রিয়াপদ। আর কর্মটা কি না, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্ম। তাহলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্ম। তো এই তিনটে কিন্তু একটা বাক্যের মধ্যে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। উদাহরণ দিয়ে এখানে বোঝানো আছে, দেখো উদাহরণ বলা হচ্ছে যে আমি একটি ক্রিকেট খেলি, তা আই প্লে ক্রিকেট। তাহলে আই একটা শব্দ, প্লে একটা শব্দ, ক্রিকেট একটা শব্দ। তো এখানে কোনটা, এটার মধ্যে কিন্তু কর্তা ক্রিয়া কর্ম বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, ঠিক আছে। দেখো এখানে বলছে যে এই বাক্যে কাজ করছে আমি, তাহলে প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। তাহলে আমি ক্রিকেট খেলি, তাহলে ক্রিকেটটা কে খেলছে, আমি, তাহলে আমি হচ্ছে কর্তা। সুতরাং আই বা আমি হলো কর্তা। আবার আমি খেলি, অর্থাৎ কে খেলে, আমি খেলি। কোনো কাজ করি, তাহলে খেলা একটা কাজ, তাই তো, কোনো কাজ। সুতরাং এই বাক্যে খেলি হলো ক্রিয়াপদ, ঠিক আছে। এরপর তোমরা দেখো পরের পৃষ্ঠায়। হ্যাঁ, এখন দেখো যে এই প্লে ক্রিয়াপদটিকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে ক্রিকেট, তাই এখানে ক্রিকেট হলো কর্ম, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এবারে যে ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে হবে আমাদের কর্তা, যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে হবে কর্ম, ঠিক আছে। তারপর দেখো আবার ইংরেজিতে সেন্টেন্স শুদ্ধ হতে হলে তার ওয়ার্ডগুলোকে নিয়ম মতো সাজাতে হবে। আচ্ছা, যেমন এখানে দিয়েছে দেখো উদাহরণ, রাম রাবণকে নিহত করেছিলেন, তাহলে রাম কিল্ড রাভানা, ঠিক আছে। কিন্তু যদি উল্টো লেখা হয়, রাভানা কিল্ড রাম, তাহলে তার মানে দাঁড়াবে রাবণ রামকে হত্যা করেছিলেন। ইংরেজিতে যে কাজটি করেছিল তাকে, অর্থাৎ কর্তাকে সাধারণত ভার্ব বা ক্রিয়াপদের আগে বসাতে হয়। তো এখানে কিল্ডটা হচ্ছে ভার্ব, তার আগে কিন্তু বসানো হচ্ছে কর্তা। কিন্তু এখানে কিল্ড নিহত করেছিলেন, এই ক্রিয়াপদের কর্তা রাম হওয়া উচিত, তাই তো। তো এই ঘটনা আমরা কি জানি যে রাম রাবণকে নিহত করেছিলেন, তাই তো। তাহলে কিন্তু এখানে উল্টো যদি আমরা দিই তাহলে সবটা গ্রামাটিক্যালি কারেক্ট থাকলেও লজিক্যালি কিন্তু আমাদের ওটা বাক্য হবে না। তাই বলছেন যে এখানে নিহত বা এখানে কিল্ড, এই ক্রিয়াপদের কর্তা রাম হওয়া উচিত। যদি কিল্ডের আগে রাবণা বসানো হয় তাহলে রামায়ণে ঘটনা বর্ণনা বিকৃত করা হয়, ঠিক আছে। অতএব ইংরেজি বাক্যে ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে সাবজেক্ট ও অবজেক্টের সম্বন্ধ ঠিক রাখতে হবে, ঠিক আছে। স্বাভাবিক নিয়ম অনুসারে বাংলায় যখন কিছু বলা হয় তখন ইংরেজিতে ওই বাক্যগুলিরই সেন্টেন্স ফর্ম কি করে হবে তা নিচে দেখো। তাহলে এবারে তোমরা বুঝতে পারলে এতক্ষণ অবধি যেটা দেখালাম, শুধুমাত্র পাশাপাশি বসালে হবে না, পাশাপাশির সাথে সাথে কিন্তু আমাদের একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং তারটা যেন নির্দিষ্ট অর্থ আমাদের ক্রিয়েট করে, ঠিক আছে। সেই হিসাবে কিন্তু আমরা বসালে তবে সেটা সেন্টেন্স হবে। আচ্ছা, দুভাবে তো আমরা বাক্য লিখি, একটা বাংলাতে একটা বাক্য লিখি আর ইংরেজিতে একটা সেন্টেন্স লিখি। বাংলাতে যেটা বলা হয় বাক্য, ইংরেজিতে সেটা বলা হয় সেন্টেন্স, ঠিক আছে। কিন্তু এই যে দু প্রকার বাক্য বা সেন্টেন্স, দু প্রকারের গঠন কিন্তু আলাদা, ঠিক আছে। কি আলাদা ভাবে দেখো তোমরা। যেমন ধরো বাংলাতে আমরা যদি এভাবে বলি যে কর্তা কর্মক্রিয়া, এইভাবে সাজাই, তাহলে প্রথমে কর্তা, যেমন ধরো আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাইয়ের মধ্যে কর্তা হচ্ছে আমি, তারপরে বসবে কর্ম, কি খাই না কর্ম খাই, কি খাই না কর্ম। তাহলে কর্মটা হচ্ছে এখানে ভাত আর ক্রিয়াটা হচ্ছে খাই, তাহলে আমি ভাত খাই। একইভাবে কিন্তু তুমি গান গাও, সে ছবি দেখে, আমরা ফুটবল খেলি, তাহলে এই সবগুলো হচ্ছে কর্তা, আর কি যেটা করি সেটা মাঝখানে দেওয়া আছে আর কাজগুলো হচ্ছে পরে দেওয়া আছে। এটা হচ্ছে বাংলার গঠন। কিন্তু আমরা এইগুলো যদি ইংরেজিতে লিখতে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে প্রথমে থাকবে কর্তা, তারপর থাকবে ক্রিয়া, তারপর থাকবে কর্ম। একইভাবে আমি ভাত খাই জায়গায় এখানে হয়ে গেছে আমি খাই ভাত, অর্থাৎ আই ইট রাইস। প্রথমে হচ্ছে কর্তার জায়গায় কর্তা বসছে, বাংলাতে ক্রিয়াটা শেষে আছে, ইংরেজিতে কিন্তু ক্রিয়াটা মাঝখানে আছে। বাংলাতে কর্মটা মাঝখানে আছে আর ইংরেজিতে কর্মটা চলে গেছে শেষে, ঠিক আছে। তাহলে আই ইট রাইস, ইউ সিং সংস, হি লুকস অ্যাট এ পিকচার, উই প্লে ফুটবল। আশা করি তোমরা বুঝতে পারলে বাংলা এবং ইংরেজির গঠন। এবার দেখো বাংলা বাক্যে আমরা বলি আমি ভাত খাই, প্রথমে কর্তা, তারপরে কর্ম এবং শেষে ক্রিয়াপদ। দ্বিতীয় বাক্যেও তুমি কর্তা আর গান কর্ম এবং শেষে গাও ক্রিয়া। কিন্তু ইংরেজিতে আমি যেটা বললাম এতক্ষণ অবধি সেটাই কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, তাহলে বাংলা ও ইংরেজি বাক্যে পদবিন্যাস বা অ্যারেঞ্জমেন্ট অফ পার্টস অফ স্পিচের মধ্যে একটা তফাৎ দেখা যাচ্ছে। আমি যেটা বললাম এক্ষুনি সেটা এখানে গঠন আকারে লেখা আছে। বাংলায় কি না সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। ইংরেজিতে কিন্তু দেখা যাচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে।
এইভাবে কিন্তু গঠন তোমরা ভালো করে জেনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলাতে যেভাবে বাক্য গঠন করি আমরা, ইংরেজিতে কিন্তু তার থেকে অবশ্যই আলাদা। ঠিক আছে, তো এইভাবে লক্ষ্য করো সাধারণত সাজানো হয়। লক্ষ্য করার বিষয় হলো বাক্যের দৈর্ঘ্য ইচ্ছেমতো বাড়ানো যায়। নিচের বাক্যগুলি দেখো। তো আমরা যে সবসময় যে ছোট ছোট বাক্য লিখবো তা কিন্তু নয়, কখনো কখনো কিন্তু একটা ছোট বাক্যকে আমরা বাড়াতেও পারি। তো দেখো, প্রথমে আছে দি বেবি ক্রাইস, শিশুটি কাঁদছে। এটাকে বাড়াচ্ছি কিভাবে দেখো, দি সিক বেবি ক্রাইস, তাহলে বেবিটাকে সিক লাগিয়ে দেওয়া হচ্ছে, সিক মানে অসুস্থ। ঠিক আছে, বেবি ক্রাইস। আবার দি সিক বেবি ক্রাইস লাউডলি, তাহলে এখানে বেবিটাকে সিক লাগানো হয়েছিল, আবার ক্রাইসের আগেও কিন্তু লাউডলি লাগানো হয়েছিল। তাহলে সিকটা হচ্ছে বেবিকে মডিফাই করছে, অর্থাৎ কেমন বেবি না অসুস্থ বেবি, আর কেমন ভাবে কাঁদছে না উচ্চস্বরে কাঁদছে, লাউডলি মানে উচ্চস্বরে। ঠিক আছে, আবার দেখো বাক্যটাকে বাড়ানো হয়েছে, দি সিক বেবি ক্রাইস লাউডলি ফর ইটস মাদার, তাহলে অসুস্থ শিশুটি তার মার জন্য উচ্চস্বরে কাঁদছে। তাহলে বেবির আগে সিক লাগানো ছিল, ক্রাইসের আগে লাউডলি লাগানো ছিল, এবারে তার সঙ্গে এক্সট্রা জুড়ে দেওয়া হলো ফর ইটস মাদার। তাহলে দেখতে পাচ্ছ আমরা বাক্যকে কিন্তু ইচ্ছামতো যেরকম সেরকম ভাবে বাড়াতেও পারি, অর্থাৎ কখন আমরা সাবজেক্টের দিক থেকে বাড়াতে পারি, কখন আমরা অবজেক্টের দিক থেকেও বাড়াতে পারি। তো পরবর্তীকালে বিস্তারিত হবে কিভাবে সেন্টেন্স তৈরি করা হচ্ছে এবং বাড়ানো কমানো যাচ্ছে, যেটা দেখানো হলো পরবর্তীকালে হাতে কলমে, সেগুলো সব তোমাদের শেখানো হবে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি শেয়ার করতে পারো, যাতে তোমাদের মতো অন্যরাও উপকৃত হতে পারে। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।